আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নিরাপত্তার দাবিতে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি। ঢাকা মেডিকেলে চিকিৎসক, নার্স, ধর্মঘটে রোগীদের দুর্ভোগ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়। উদারতা দিয়ে মানুষের মন জয়ে তারেক রহমানের আহ্বান। ধ্বংস হয়ে যাওয়া সাংবিধানিক সব প্রতিষ্ঠান সংস্কারে জামায়াত আমিরের তাগিদ। কুষ্টিয়া ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্বজনদের সঙ্গে মতবিনিময়। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত। গোপালগঞ্জে বাস, ট্রাক এবং নরসিংদীতে সিমেন্টবাহী কাভার্ড ভ্যান মাইক্রোবাস সংঘর্ষ। এবং পরপর 3 বারের বন্যায় খাগড়াছড়িতে ব্যাপক ক্ষতি। সড়ক অবকাঠামো, কৃষি খাত ও কাঁচা ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতালের জরুরি বিভাগের সামনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনেই আছেন। কেকা, ঢাকা মেডিকেলের এখনের অবস্থা কি? কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকরা কি বলছেন? ওকে, ধন্যবাদ। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় একটি হাসপাতাল এবং এই হাসপাতালটিতে সারা দেশ থেকে বিভিন্ন ধরনের জটিল রোগী শেষ পর্যন্ত ভালো হবার আশায় এই হাসপাতালে আসে। আমরা যেটা বলতে চাই বা যতটুকু জানি সেই তথ্যের ভিত্তিতে বলছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এখন আমরা দেখছি সেনা সদস্য এবং পুলিশের সদস্যদের উপস্থিতি রয়েছে। এর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য আসছেন তারাও কিন্তু এসেছিলেন এবং আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা সকাল থেকে এসছেন কিন্তু কর্মবিরতি থাকার কারণে তারা কিন্তু কোনো টিকিট কাউন্টারে টিকিট পাননি এবং দীর্ঘ সময় অপেক্ষা করে তারা বিভিন্ন জায়গায় বাধ্য হয়ে চলে যাচ্ছেন। এইটি হলো একটি অবস্থা। আর গত রাতে যেটা হয়েছিল যে গত রাত্রি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে একজন সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে কেন্দ্র করে রোগীর মৃত্যুর পর স্বজনরা ডাক্তারদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যিনি আছেন ব্রিগেডিয়ার আসাদুজ্জামান খান, ওনার সাথে কিন্তু মিটিং করে ওনারা একটা নিরাপত্তার ব্যবস্থা চেয়েছিলেন এবং বলেছিলেন যে সেনা এবং পুলিশের সদস্যের উপস্থিতিতে তাদের কর্ম যেন নিশ্চিত করা হয়। কারণ তারা এর মধ্যে দেখেন যে বিষ খেয়ে একজন এসেছিল এবং সেই রোগীর মৃত্যুর পর কিন্তু জরুরি বিভাগে আরেক দফায় রোগী এবং স্বজনরা কিন্তু ভাঙচুর চালিয়েছিল। যে জরুরি বিভাগে ডাক্তার কষ্টপ্রাপ্ত অবস্থায় ছিল তখন কিন্তু আমাদের সুনিশ্চিততা বা চিকিৎসকরা যেটা দাবি করেন তার মধ্যে কোনো একজন কোনো প্রতিপক্ষের তারা সেই হাসপাতালের মধ্যে আশ্রয় নিয়েছিল এবং হাসপাতালের ভেতরেই কিন্তু রোগী, স্বজন, চিকিৎসকদের তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার হত্যা নিশ্চিত করার পরে কিন্তু তারা হাসপাতাল চত্বর ছেড়েছে। এই যে অবস্থা যখন ছিল তখন কিন্তু ডাক্তাররা দারুণ শঙ্কিত হয়ে পড়ে এবং তারা কিন্তু তৃতীয় দফায় 3টা ঘটনার মাধ্যমে তাদের শঙ্কা, যে নিরাপত্তা শঙ্কা, সেটা নিয়ে কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করে এবং তারা বলেছিল যে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং হাসপাতাল হলো রেড ক্রিসেন্ট না, সারা বাংলাদেশে মানবিক একটা প্রতিষ্ঠান হাসপাতাল, যেখানে ট্রিটমেন্ট চলে, সেবা চলে, দূর দূরান্তের রোগী, স্বজন এবং তাদের স্বজনদের কিন্তু একটা মনোভঙ্গর অবস্থায় থাকে, আশঙ্কা শঙ্কা নিয়ে তারা থাকে। তার মধ্যে যখন এই ধরনের হতাহত বা ভাঙচুরের ঘটনা ঘটে তখন কিন্তু রোগীদের মধ্যে সেটা চাপ পড়ে, একইভাবে
চিকিৎসকরা কিন্তু শঙ্কিত হয়ে পড়ে, আর চিকিৎসকরা শঙ্কিত হলে কিন্তু চিকিৎসা সেবার কার্যক্রমটা ব্যাহত হয়। সেটাই ঘটেছে এবং চিকিৎসকরা সর্বশেষ যে অবস্থান জানিয়েছেন, তারা সকাল থেকে কিন্তু জরুরি বিভাগে তারা সীমিত পরিসরে চিকিৎসা দিয়েছে এবং বহির্বিভাগে পুরো চিকিৎসা বন্ধ করে কনফারেন্স করেছে ডক্টরের সাথে নিরাপত্তার দাবিতে, এবং তারা বেলা 2টার পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে সমাবেশ করে বৃহৎ কর্মসূচির একটা ঘোষণা আছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, যে তথ্যটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। চিকিৎসকরা বলছেন যে সারা বাংলাদেশে তারা ইন্টার্নি চিকিৎসকরা যারা নিরাপত্তার দাবিতে শাটডাউন ঘোষণা করেছেন কি করেননি, কেউ কেউ বলছেন করেছেন, কারণ কনফারেন্স যখন চলেছিল, ডক্টরদের সাথে পরিচালকের মিটিং চলেছিল, সেই মিটিংয়ে কিন্তু মাত্র 1-2টি টেলিভিশনকে ঢুকতে দেওয়া হয়েছিল এবং তখনকার ঘোষণা। এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা যখন জানতে চেয়েছিলাম, তখন বলেছিল আপনারা 2টা পর্যন্ত অপেক্ষা করেন, সেখান থেকে কর্মসূচি আমরা পরবর্তীতে জানিয়ে দেব। ধন্যবাদ কেকা। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় দলের পক্ষ থেকে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করাসহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জনগণ যখন চাইবে তখন নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, ভারত সহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় জামায়াত। তাফিমুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাদের পূর্ণ সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাষ্ট্র সংস্কারের কথা বলছেন দলের নেতারা, সেই সাথে জনগণের চাওয়া অনুযায়ী নির্বাচনের কথাও বলছেন তারা। সভা সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি না দিয়ে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সহযোগিতা এবং বন্যার্তদের পাশে থাকার কর্মসূচি দিচ্ছে দলটি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চান না তারা। এই রাষ্ট্রের রন্ধে রন্ধে যে দুর্নীতি, দলীয়করণ, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এগুলো সংস্কার করার জন্য ন্যূনতম যতটুকু সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে, সে সময়টুকু দিতে আমরা রাজি আছি এবং আমরা সে সহযোগিতা করতে প্রস্তুত। ভারত সহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক কেমন হবে সে বিষয়েও কথা বলেন জামাতের এই নেতা। সারা দুনিয়ার সব রাষ্ট্রের সাথে আল্লাহর নবী সম্পর্ক রাখতেন, দূত আদান প্রদান করতেন, সুসম্পর্ক রাখতেন, বন্দি বিনিময় করতেন, চুক্তি হতো, বাণিজ্য হতো। তো আমরা তো সেই আদর্শের অনুসারী। আমাদের দেশেও ইসলাম প্রতিষ্ঠিত হলে আমরা সব প্রতিবেশীকেই এই সুধারণা নিয়ে, কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই পলিসি আমাদের দেশ এবং আমরা এটা মেনটেন করে চলছি। ভারত নিকটতম প্রতিবেশী, একটা বন্ধুপ্রতিম দেশ, আমাদের কোনো শত্রু দেশ নয়। ভারতের জনগণ আমাদের শত্রু নয়, রাষ্ট্রটাও আমাদের শত্রু নয়। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, পশ্চিমা বিশ্বের কাছে জামায়াত ইসলামী নিয়ে ভুল বোঝানো হয়েছিল। তার মতে বর্তমানে জামায়াতকে মধ্যপন্থী ইসলামী দল মনে করেন পশ্চিমা বিশ্ব। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে তিনি বলেন, আগামীতেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তবাজার অর্থনীতির পথ সুগম করা হবে। দলের নেতারা বলেন, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আরও উজ্জীবিত হয়ে গণমানুষের জন্য কাজ করবেন নেতাকর্মীরা। রাহুল রায়ের রিপোর্ট। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। কয়েক দফা রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। এই 2024 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 700-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, 2000-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব বলে সকলকে। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমে 5 দিনের কর্মসূচি দিলেও বন্যার কথা বিবেচনা করে সব কর্মসূচি প্রত্যাহার করা হয়। বন্যার্তদের জন্য 10 কোটি টাকা অনুদানও দিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, এবার নতুন যাত্রা বিএনপির। আমরা মনে করি যে আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের সাথে ছিলাম। এখন বর্তমান পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকে এই জনগণের পাশে থাকে। নেতা কর্মীদের জন্য আমরা ইতিমধ্যে দলের থেকে আমরা আহ্বান জানিয়েছি যে আরো সংগঠিত হওয়ার জন্য। আর আরেকটা ব্যাপার আমরা সাবধান করেছি যে আওয়ামী লীগ যে ধরনের অন্যায় অত্যাচার বিভিন্ন ক্ষেত্রে করত, চাঁদাবাজি ইত্যাদি, সেগুলোতে যেন কোনো ক্রমেই বিএনপি কোনো রকমে অংশগ্রহণ না করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ায় কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যৌক্তিক সময় বেঁধে দেওয়ার কথাও বলেন। জেলা জামায়াতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের অসংখ্য নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তবে স্বৈরাচারী সরকারের পতনের পর তারা এ ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও সুনির্দিষ্ট অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানান জামায়াতের আমির। সভা শেষে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। 15.5 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্য আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক। গোপালগঞ্জ এবং নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 18 জন। ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতিতে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হন 15 জন। নিহতরা সবাই বাস যাত্রী। সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। নরসিংদীতে সিমেন্টবাহী কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে 3 নারী ও শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের চালকসহ 4 জন। নিহতরা হলেন রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের কামরুন্নাহার বেগম, তানজিনা আক্তার, সাবিহা ও সাজিদ। পুলিশ জানিয়েছে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে মাইক্রোবাস চালক আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পরপর 3বারের বন্যায় খাগড়াছড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষি খাত ও কাঁচা ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ আদিতের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্যমতে বন্যায় জেলার প্রায় 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে, পচে গেছে জমির ফসল। প্রথম একটা বন্যা আছে, বন্যায় আমার তিত করলা, রক মেলুন, তারপরে তরমুজ, এগুলো সব নষ্ট, একদম বন্যায় পানিতে নিয়ে গেছে। ধান করলাম 6খানির মতো, আমাদের সবই এরপরের যে আকস্মিক বন্যা হলো পরপর 2বার আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নেই। বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষি খাত। কৃষি বিভাগের তথ্য বলছে শুধুমাত্র কৃষিতেই ক্ষতি হয়েছে প্রায় 67 কোটি টাকা। খাগড়াছড়ি 63,315 হেক্টর ফসলি জমির মধ্যে 3,101 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 2,150 হেক্টর আমন সম্পূর্ণ ক্ষতিতে পরিণত হয়েছে। এছাড়া আমাদের আউশ আমাদের একদম পাকা অবস্থায় ছিল এবং এরকম 2,813 হেক্টরের মধ্যে আমাদের প্রায় 613 হেক্টর জমি আমাদের সম্পূর্ণ আউশ নষ্ট হয়েছে। খাগড়াছড়ি 9 উপজেলায় বন্যায় পানিতে ভেসে গেছে পুকুর ও দিঘির মাছ। অবকাঠামোগত ক্ষতিও হয়েছে অনেক। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 18 কোটি টাকারও বেশি। 311 মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং 37 লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। বন্যায় অনেক গবাদি পশু মারা গেছে, সেই সঙ্গে ভেসে গেছে হাঁস মুরগির খামার। এছাড়া ঘাসের জমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। গরু ছাগল মারা যাচ্ছে, এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা সেটা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সার, বীজ ও ধানের চারা প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সৈয়দ আদিত, চ্যানেল আই, ঢাকা। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমেছে। তেল পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মধ্যরাত থেকে নতুন ওই দাম কার্যকর হয়েছে। তারা জানান, দাম কমায় যানবাহনের চাপ বেড়েছে। যানবাহন চালকরা জ্বালানি তেলের দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে বলছেন, কোনো কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 50 পয়সা করা হয়েছে। পেট্রোল 127 টাকা থেকে লিটারে 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেন 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার ধারাবাহিকতায় দাম কমানো হয়েছে। দর্শক, এবারে বিরতি। এবং ফিরে এলাম বিরতির পর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। 17তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন তিনি। 17তম ব্যাচের অন্যরা যখন অ্যাডিশনাল আইজি পদমর্যাদায়, তখনও তাকে এসপি হিসেবেই রাখা হয়। বর্তমান সরকার তাকে সরাসরি ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বাংলাদেশে 200টি শাখা ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে সেবা প্রদান করবে ইবিএল।
গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবা উদ্বোধন করে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী বলেন, গ্রাহক সন্তুষ্টির জন্য শরিয়ার কঠোর প্রতিপালন ও চর্চা নিশ্চিত করবে ইবিএল ইসলামী ব্যাংকিং। আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। শিশুদের পোলিও টিকা দিতে যুদ্ধবিরতির আগের দিন শনিবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের অবরোধের মুখে পড়েছে পশ্চিম তীরের জেনিন শহর। সেখানকার বাসিন্দারা খাবার ও পানির সংকটে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। মধ্য গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়া শুরু হয়েছে। আজ থেকে গাজায় জাতিসংঘের টিকাদান কর্মসূচি উপলক্ষে 3 দিনের জন্য মানবিক যুদ্ধবিরতির রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের দিন গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় 40,691 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 94,060 জন। যুক্তরাষ্ট্রের মিশিগানে উত্তর আমেরিকার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ফোবানার 38তম কনভেনশন চলছে। ডেট্রয়েট সিটির ঐতিহ্যবাহী জেইন ফিল্ডে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা পর্বে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সম্মেলনের শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারপারসন আতিকুর রহমান। বক্তৃতা করেন নির্বাহী সম্পাদক ডক্টর রফিক খান, আহ্বায়ক কামরুল হুদা ও অন্যরা। 3 দিনের ফোবানা সম্মেলনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সাহিত্য ও কবিতার আসর, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক আলোচনা, ট্যালেন্ট শো ও ফোবানা স্কলারশিপ প্রদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। একদিনের রেকর্ড বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠের রোপা আমনের ক্ষেত তলিয়ে গেছে। 24 আগস্ট জেলায় টানা 14 ঘন্টায় 228 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার 7,220 হেক্টর জমির আমন ধান সহ বিভিন্ন ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। অতিরিক্ত জোয়ার ও বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর ক্লোজার রেগুলেটর। এতে নোনা পানি ঢুকেছে লোকালয়ে, নষ্ট হচ্ছে সুপেয় পানির উৎস ও বিস্তীর্ণ ফসলি জমি। সেই সাথে ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে দিশেহারা স্থানীয়রা। এবারে খেলার খবর।